তানভি, যে পেশায় একজন উকিল, তবে আজ পর্যন্ত সে তেমন কোনো কেসই লড়তে পারেনি। ছোটখাটো কেস আর এফিডেভিট বানিয়েই তার জীবন চলছে। আর এই নিয়ে তার স্বামীও তাকে কথা শোনাতে ছাড়ে না। কিন্তু একদিন তার কাছে রিঙ্কি নামের একটি মেয়ে আসে তার ইউনিভার্সিটির বিরুদ্ধে কেস করতে। তার ধারণা তার রেজাল্ট নিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনো একটা গন্ডগোল করেছে। তো তানভি এই কেস হাতে নেওয়ার পর থেকেই তার জীবনে বিপদ নেমে আসে। তার স্বামীর চাকরি চলে যায়, এমনকি তার বাড়িও ভেঙে ফেলা হয়। কিন্তু এরপরও সে দমে যায় না। শিক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতি করা ওই সব প্রভাবশালী লোকেদের মুখোশ তানভি এবার সবার সামনে উন্মোচন করতে চায়। তবে শেষমেশ সে কি এই প্রভাবশালীদের বিরুদ্ধে গিয়ে কেসটা জিততে পারবে, নাকি নিজেই ফেসে যাবে তাদের জালে? জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি, যার নাম পাটনা শুক্লা। গল্পের শুরুতে আমরা একটা মহল্লা দেখতে পাই। এটা পাটনার একটা মহল্লা। তো দেখা যায় দুইজন মহিলা এখানে ময়লা ফেলা নিয়ে ঝগড়া করতে থাকে। কারণ একজন মহিলা নাকি ময়লা ফেলার জন্য কোনো টাকাই দেয় না, কিন্তু তারপরও সে তার ময়লা নিয়ে চলে আসে। তো এই নিয়েই এখানে ঝগড়া বেঁধে যায়। তো আমরা বুঝতে পারি যে এই মহল্লার এই ঝগড়া হচ্ছে রোজকার কাহিনী। অন্যদিকে আমরা এখানকারই একটা পরিবারকে দেখতে পাই, যেখানে তানভি নামের একজন মহিলা থাকে তার পরিবারের সাথে। দেখা যায় তাদের কাজের মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ঝগড়া দেখছিল আর হাসছিল। তখন তানভি তার কাজের মহিলাকে ডাকে আর বলে, এইসব কি দেখছিস? এইসব ঝগড়া দেখে কোনো লাভ নেই, এটা তো প্রতিদিনের ঘটনা। তার চেয়ে ভালো হয় তুই কাজে মন দে আর সোনুর খাবার তৈরি কর। তখনই তানভিকে তার হাজবেন্ড সিদ্ধার্থ ডাকে। সিদ্ধার্থ বলে, তুমি আমার নীল শার্টটা ইস্ত্রি করে রাখোনি? আমি বলেছিলাম তো আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তারপর তানভি শার্টটা নিয়ে যায় আর ওটা রেখে আর একটা নীল শার্ট এনে দেয় আর তাকে বলে, এই হচ্ছে তোমার নীল শার্ট। সিদ্ধার্থ বলে, তাহলে ওইটা কি কালার ছিল? তানভি বলে, ওইটা হচ্ছে লাইট গ্রে শার্ট। সিদ্ধার্থের জন্য আসলে এটা নতুন না, বরাবরই তানভি ছাড়া তার কিছুই চলে না। এরপর তানভি গিয়ে দেখে তার ছেলে সোনু বলছে, টুথপেস্ট শেষ মা, কি করব এখন? কিন্তু তানভি সেই শেষ হয়ে যাওয়া টুথপেস্ট থেকেও পেস্ট বের করে ফেলে। এখন তানভি কি করে এই ম্যাজিক করে টুথপেস্ট এনেছে তা যদি আপনাদের মারা কখনো করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন কি করে এই শেষ হওয়া টুথপেস্ট থেকে আরো টুথপেস্ট বের হলো। তো যাই হোক, এরপর তানভি সিদ্ধার্থ আর সোনুকে খাবার দিয়ে দেয় আর বলে, সোনু তাড়াতাড়ি খাবার শেষ করো, স্কুল বাস এসে যাবে তো, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। সোনু বলে, মা আমি এই খাবার খাবো না। তানভি তখন তার কাজের মহিলা মহুয়াকে ডাকে আর বলে, সোনুর জন্য একটা অমলেট নিয়ে আয় তো। এরপর আবারও সোনুর অবজেকশন যে সে এটাও খাবে না, কারণ এতে টমেটো আছে। তাই তানভি নিজেই আর একটা করে আনতে যায়। তখন সেই ঝগড়া লেগে যাওয়া দুই মহিলা আসে তানভির কাছে। এসেই বলে, তানভি তুমি আমার হয়ে কেসটা লড়ো, আমি এই মহিলার উপর কেস করতে চাই। তো আসলে তানভি একজন উকিল, তাই তারা এদের রোজ রোজকার ঝগড়া তার কাছে এসেই সমাধান করে। প্রত্যেকদিন ঝগড়া করবে আর চলে আসবে তানভির কাছে। এইসব কাহিনী নিয়ে তানভিও খুব বিরক্ত, কিন্তু তারপরও সে এদের সাথে কথা বলতে থাকে, কারণ প্রতিবেশী বলে কথা। কিন্তু তার এই কথা বলতে বলতেই তার ছেলে না খেয়ে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই স্কুল বাসে করে সোনু যাচ্ছিল। তখন পেছন থেকে আবারও বাইকে করে আসে তানভি আর সোনুকে ডাক দিয়ে তার টিফিন নিয়ে নেওয়ার জন্য বলে আর বাস থামাতে বলে। কিন্তু বাস থামাচ্ছিল না দেখে সে বাসের সামনেই চলে আসে আর পরে ড্রাইভারকে বলে, কথা কেন শুনলে না? হাজতে ঢুকিয়ে দিলে ঠিকই শুনবে। তারপর তার ছেলেকে টিফিন দিয়ে তানভি সেখান থেকে চলে আসে। সে তার কাজের জায়গা অর্থাৎ কোর্টে এসে পৌঁছায়। সেখানে তাকে কিছু মানুষ অপছন্দই করে, কিন্তু তানভি সবাইকে ভালোবাসে। এরপর তানভি কিছু লাড্ডু সবাইকে দেয় আর তারা সবাই মজা করেই খায়। আসলে সে মাঝে সাঝেই এরকম কিছু না কিছু তৈরি করে আনে আর সবাইকে এইগুলো দিয়ে দেয়। তারপর জজ আসলে তানভি উনাকে পেছন থেকে ডাক দেয় আর জজ বলে, আমি তোমাকে কতবার বলেছি পেছন থেকে ডাকবে না, সামনে আসো, সামনে এসে কথা বলো, এমন পেছন থেকে কেন ডাক দাও? তারপর তানভি জজকে বলে, স্যার লাড্ডু, এইটা নিন, ভালো লাগবে। তারপর সে জজকে লাড্ডু দেয় আর জজও তার খুব প্রশংসা করে। এরপর তানভি আদালতে আসে। সে এখানে তার ক্লায়েন্টকে নিয়েই এসেছিল আর আজ জজ বলে, কি ব্যাপার মিসেস তানভি শুক্লা,
দেশের কি সব সমস্যার সমাধান হয়েই গেছে যে এখন আমরা মানুষের আন্ডারগার্মেন্টস নিয়ে কথা বলবো? তানভি বলে, স্যার আসলে সমস্যাটা আন্ডারগার্মেন্টের না, সমস্যাটা তো ওই আন্ডারগার্মেন্টের জন্যই তৈরি হয়েছে। এরপর তানভি বলে, স্যার আমার ক্লায়েন্ট টেইলরকে তার আন্ডারগার্মেন্ট সেলাই করতে দিয়েছিল আর সে তাকে মোট 1.5 মিটার কাপড় দেয়, কিন্তু টেইলর 1 মিটার কাপড় ইউজ করে বাকি কাপড়টা হাওয়া করে দিয়েছে। তানভীর এই কথায় তো সবাই হাসে, আর হাসবেই বা না কেন? বুঝেন এখন মানুষ এইসব নিয়েও নাকি কেস করে। তো এরপর তানভি বলে তার জজের কাছে এই প্রার্থনা যে তার ক্লায়েন্টকে যেন এর ক্ষতিপূরণ হিসেবে 15,000 টাকা দেওয়া হয়। এখন এই কথা শুনে জজও হেসে দেয় আর বলে, কি বলছেন এসব? একটা আন্ডারগার্মেন্টের জন্য কে এত টাকা দিবে, তাও মাত্র অল্প একটু কাপড়ের জন্য? তানভি বলে, স্যার আমি বুঝিয়ে বলছি আপনাকে, এই আন্ডারগার্মেন্ট পরে আমার ক্লায়েন্ট গুপ্তাজি ফুচকা খেতে যায়, তখন একটা চোর ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে যেতে থাকে। গুপ্তাজিও চোরের পেছনে পেছনে দৌড়ে যায়, কিন্তু এই আন্ডারগার্মেন্ট টাইট হওয়ার কারণে গুপ্তাজি পড়ে যান আর তার হাত পর্যন্ত ভেঙে ফেলেন। তাই এই সব কিছুরই মূলে আছে ওই অল্প একটু কাপড়। তো ব্যাস, এই যুক্তি পেয়ে আর কেউই কিছু বলতে পারে না, এমনকি জজও শকড হয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা তানভিকে তার বাড়িতে দেখতে পাই। সিদ্ধার্থ আসলে তানভি তাকে খুব খুশি মনেই বলে, তুমি জানো আমি না আজ খুব বড় মজাদার কেস জিতেছি, চলো তাহলে আজ ডিনারে যাই। সিদ্ধার্থ বলে, ডিনার করব, তবে বাইরে না, ঘরে, আর তোমার হাতের রান্না খেয়ে করব। তো এই কথা শুনে তানভিও খুশি হয়, কারণ তার হাজবেন্ড তার হাতের রান্না খুব ভালোবাসে, এটাই তার জন্য অনেক কিছু। তো এরপর সিদ্ধার্থ বলে, আমার বন্ধু আসবে তার স্ত্রীকে নিয়ে, তাই রেডি হয়ে থেকো, তাদের সাথে দেখা করে তুমিও খুশি হবে। তো এরপর তানভি রান্না করতে যায়, আর রান্না করতে করতে তার এই কেসের মজাদার গল্পটা তার ছোট্ট ছেলের সাথে শেয়ার করে। তো তার রান্না বাড়া হয়ে গেলে দেখা যায় মেহমান চলে আসে, আর তানভিও তখন দ্রুত তৈরি হয়ে চলে আসে তাদের সাথে দেখা করার জন্য। সিদ্ধার্থের পর তাদের নাম বলে তানভিকে, আর তানভির সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়। তো মেহমানদের মধ্যে একজন বলে, আপনার রান্নার অনেক প্রশংসা শুনেছি। সিদ্ধার্থ সব সময় আপনার প্রশংসা করতে থাকে। তখন তানভি অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি কিন্তু শুধু হাউসওয়াইফ না, আমি উকিলও। এই কথা শুনে তো বাকি 2 মহিলার মুখ ছোট হয়ে যায়। তখন সিদ্ধার্থ বলে, হ্যাঁ ওই তো ছোটখাটো কেস পেয়ে যায় আর কি। এই কথাটায় তানভি একটু কষ্টই পায়, কারণ তার হাজবেন্ড তাকে সবার সামনে ছোট করলো, তার পেশা নিয়ে কথা শোনালো, তাই রাতে এই নিয়ে সে একটু রাগ করে তার হাজবেন্ডের উপর। কিন্তু তার হাজবেন্ড তাকে বুঝিয়ে ঠিকই মানিয়ে নেয়, তাই সেও তাকে আর কিছুই বলতে পারে না। পরের দিন তানভি যখন কোর্টে আসে তখনই দেখা যায় সেখানে রিঙ্কি নামের একটা মেয়ে আসে। তো সে জানায় সে আসলে বিএসসি 3rd ইয়ারের স্টুডেন্ট। তো সে যখন 3rd ইয়ারের পরীক্ষা দিয়েছে তারপরে তার রেজাল্ট একদম ফেইল আসে। তবে সে খুব ভালো পরীক্ষা দিয়েছিল, কিন্তু এত ভালো পরীক্ষা দেওয়ার পরও তার পরীক্ষাতে ফেইল আসে। তানভি বলে, হতে পারে তুমি পড়াশোনা ঠিক মতো করনি। রিঙ্কি তখন বলে, না দিদি, আমি সব পড়ে গিয়েছি, আর বাড়ি এসে আমি সব মিলিয়েও দেখেছি, কম করে হলেও 60% থাকার কথা আমার। এত খারাপ তো কখনো হতে পারে না, আমি তো এত খারাপ পরীক্ষাই দেইনি। তানভি বলে, তাহলে আবার পরীক্ষা দিয়ে দিও, সমস্যা কোথায়? রিঙ্কি জানায়, না দিদি, আমার বাবা একজন রিক্সা চালক, দ্বিতীয়বার আবার এত টাকা খরচ সে কোনোভাবেই বহন করতে পারবে না। এত টাকা সে কোথায় পাবে বলুন? আর দিদি, এটা আমার কাছে শুধুমাত্র একটা পরীক্ষা না, বরং এটা আমার জীবন, আমার ভবিষ্যৎ, আর আমি আমার ভবিষ্যতের সাথে কাউকে খেলতে দিব না। তানভি বলে, তো তুমি আসলে কি চাও এখন? রিঙ্কি তখন জানায়, দিদি, আমি চাই এই খাতাটা আবার ওপেন করতে, আবার চেক করে দেখতে। এরপর সে তানভিকে জিজ্ঞেস করে, দিদি, এই কেস লড়তে কত টাকা লাগবে বলুন তো? আমার কাছে আপাতত 5,000 আছে, তবে চিন্তা করবেন না, যদি আরো লাগে আমি ম্যানেজ করব, কিন্তু আমি আমার এই মার্ক ঠিক করতে চাই, সেটা যে করেই হোক, কারণ আমি ফেল করার মতো স্টুডেন্টই না। এইদিকে দেখা যায় ইউনিভার্সিটির কাছে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়ে দেয় তানভি। তাই ইউনিভার্সিটির হেড যায় উকিল নীলকণ্ঠর কাছে। নীলকণ্ঠ বলে, আরে এটা তো খুবই দুর্বল একটা কেস, এটা আমি কি লড়বো? তারপরও
হেডের কথায় তাকে আসতে হয় আদালতে এই কেসটা লড়ার জন্য। তারপর যখন জজ আসে আর দেখে সব একদম নীলকণ্ঠের সাইডে বসে আছে, তখন জজ বলে, আরে বুঝতে পারছি নীলকণ্ঠ খুব বড় একজন উকিল আর আমাদের আদালতে আজ প্রথমবারের মতো এসেছেন, কিন্তু তাও কিছু মানুষ মিসেস শুক্লার পিছনেও গিয়ে বসুন, তাহলে একটা সৌন্দর্য থাকবে। এরপর দেখা যায় তারা উঠে গিয়ে তানভীর পেছনেও বসে। তারপর কেসের কাজ শুরু হয়। প্রথমেই তানভী বলে, স্যার, আমার ক্লায়েন্ট রিঙ্কি কুমারী, সে হচ্ছে 3য় বর্ষের বিএসসির ছাত্রী। সে পরীক্ষা দিয়েছিল খুবই ভালো, কিন্তু তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আর রিঙ্কি বলছে তার এত বাজে রেজাল্ট আসার কথাই না, কম করে হলেও 60% তো আসারই কথা। তাই সে চাইছে তার পরীক্ষার খাতা যেন আবারও খোলা হয়, আবারও রিচেক করা হয়। নীলকণ্ঠ বলে, ইউনিভার্সিটি একবার তার রিচেক করার রিকোয়েস্ট নিয়েছিল, তাই তো? তানভী বলে, হ্যাঁ, কিন্তু 2 মাস ঘোরানোর পর হঠাৎ করেই একটা মেইল দেয় তারা আর বলে সে নাকি সেম মার্কই পেয়েছে। নীলকণ্ঠ বলে, তাহলে এখানে তো আর কথাই আসছে না কোনো, সব তো ইতিমধ্যেই করা হয়েছে। এখানে এই কেস এনে তো শুধু শুধু আদালতের সময় নষ্ট করা হচ্ছে। তারপর এরকম কিছুক্ষণ তর্ক করার পর আজকের মতো এই কেস মুলতবি দেওয়া হয় আর 3 দিন পরে শুনানি দেওয়া হবে তাই জানিয়ে দেওয়া হয়। তারপর দেখা যায় তানভী বাসায় আসে আর কয়েকটা জায়গায় কিছু রিসার্চ করতে থাকে। তো এর পরের দিন দেখা যায় কোর্টে এসে সে বলে, গত 3 বছর ধরে মিস্টার নীলকণ্ঠ মিশ্রা এইরকম কোনো কোর্টে আসেননি, তিনি সব সময় হায়ার কোর্টে লড়েছেন। তাহলে তিনি যে কেসকে এত তুচ্ছ মনে করেছেন, সেই কেস লড়তে তিনি কোন দুঃখে এইরকম একটা কোর্টে চলে আসলেন? আমার এই একটাই প্রশ্ন ওনার কাছে, যেহেতু উনি ভাবছেন এটা ভিত্তিহীন কেস, তাহলে তিনি স্বয়ং এখানে কেন আসলেন আর এই কেস কেন লড়তে গেলেন? উনি তো চাইলে ওনার অ্যাসিস্ট্যান্ট বা অন্য কাউকে দিয়েই এটা করাতে পারতেন। তারপর এখানে দেখা যায় মিস্টার মিশ্রা অনেক তর্ক বিতর্ক করে। এরপর এক পর্যায়ে সে এই কেস জিতেই যাচ্ছিল, কিন্তু তখনই আবার পাল্টা যুক্তি দিয়ে দেয় তানভী আর এই পুরো কেসকেই ঘুরিয়ে দেয়। সে বলে একজন ছাত্রী হিসেবে রিঙ্কিকে একটা সুযোগ দেওয়া উচিত। তো তখন মিস্টার মিশ্রা খেলে আর এক খেলা, সে বাঘের কাছেই মুরগি দিয়ে দেয়, এই রকম একটা কাহিনী করে। মিস্টার মিশ্রাও একমত হয়ে যায় তার সাথে আর ভিএসকে দিয়ে দেয় এই খাতা রিচেক করার দায়িত্ব। অথচ এই ভিএসই তাকে এখানে লড়তে এনেছে এবং সেই এই কলকাঠি নাড়ছে। তো আর কি, ফল যা হওয়ার তাই হয়। রিঙ্কিকে আবারও ফেইলি দেওয়া হয়, যার জন্য রিঙ্কি নিজেকেই শেষ করে ফেলার চেষ্টা করে। আর এই খবরটা পেয়েই তানভী দৌড়ে হসপিটালে চলে যায় আর গিয়েই রিঙ্কিকে বলে, আমার ইচ্ছা করছে একটা থাপ্পড় মারি তোকে। তুই একবারও তোর এই অসহায় বাবার কথা ভাবলি না, যে তোর জন্য এত কষ্ট করে টাকা রোজগার করে আর তোকে এখানে পড়ায়? তুই চলে গেলে তো এই লোকটা সব দিক দিয়েই মারা যেত। একটা বারও এসব কথা তোর মাথায় আসেনি? পরীক্ষাতে ফেল হলেই কি জীবন শেষ হয়ে যায় রিঙ্কি? কখনো না। রিঙ্কি তখন বলে, আমার আসলে খুব রাগ হচ্ছিল দিদি, তারা আমাকে 2বার ফেল দিয়ে দিল, আমাকে দুনিয়ার সামনে মিথ্যাবাদী প্রমাণিত করে ফেললো তারা। কিন্তু আমি তো কোনো মিথ্যা বলিনি দিদি, আমি সত্যি এত খারাপ রেজাল্ট করব তা কখনো ভাবতেই পারি না। তখন তানভী বলে, আচ্ছা তুমি কি নিশ্চিত যে এইসবের মধ্যে একটা চক্রান্ত চলছে? রিঙ্কি বলে, আমি কিছুই জানি না দিদি, তবে আমি জানি আমি এত খারাপ রেজাল্ট করার মতো কোনো পরীক্ষাই দেইনি। তো এই সব শুনে বাড়ি আসার পর তানভী দিন রাত রিসার্চ করতে থাকে। সে বেশিরভাগ সময় এইসব নিয়েই পড়ে থাকে আর পরে সে একজন সাংবাদিকের কাছে যায় এই বিষয়টা নিয়ে কথা বলতে। তানভী বলে, আপনি তো এর আগেও এই বিষয় সম্পর্কে নিউজ করেছিলেন, তো আপনি নিশ্চয়ই এই ব্যাপারে কিছু না কিছু জানেন, তো দয়া করে আপনি কি এই কেস সম্পর্কে কিছু বলতে পারবেন? ওই সাংবাদিকের নাম ছিল সুরেন্দ্র। তো সে বলে, কেন, আপনি কেন এসবের পেছনে থেকে নিজের ক্যারিয়ারকে গুছিয়ে নিতে চাইছেন? তানভী বলে, আপনি একজন সাংবাদিক আর আপনার দায়িত্ব সমাজের কাছে সত্যটা প্রকাশ করা। আমি কি করছি বা না করছি এইসব নিয়ে না বলে যা জানেন সেটা একটু জানানোর চেষ্টা করুন। সুরেন্দ্র বলে, কেন, আমি কেন করব? আপনার সমাজ কি অন্ধ নাকি? তারা কি কিছুই দেখতে পায় না? তানভী বলে, আচ্ছা আপনার সমস্যাটা কি? আপনি যদি একটু সাহায্য করে দেন তাহলে একটা মেয়ের জীবন বেঁচে যাবে। আপনি কি বুঝতে পারছেন না? সুরেন্দ্র তখন তার স্ত্রীকে দেখায়
আর বলে, আমার সত্য বলার খেসারত আমার স্ত্রী দিচ্ছে, দেখুন, তাই আপনি এখন আসতে পারেন, আমি আর এসবের মধ্যে নেই। যখন আর কোনো কিছুতেই তানভি তার থেকে সাহায্য পাচ্ছিল না, তখন তানভি বলে, রিঙ্কি একবার নিজের প্রাণ দিতে চেয়েছে, কিন্তু এইবার মনে হয় আর তাকে বাঁচাতে পারবো না। সে হয়তো এবার মারাই যাবে, কারণ তার শেষ আশাটুকুও এখন শেষ হয়ে গেল। এই কথা শোনার পর সাংবাদিকের মন গলে, আর সে তাকে সাহায্য করার জন্য তৈরি হয়, আর তানভিকে ভিতরে নিয়ে আসে আর তাকে বসায়। এরপর সুরেন্দ্র তার স্ত্রীকে আগে খাবার খাওয়ায়। এরপর সে বলে, আপনি যাকে খুঁজে বেড়াচ্ছেন সেখানে যে কোনো একজনের হাত আছে এইরকম না, এখানে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির বড় বড় লোকেরা মিলে আছে, সকলে মিলে এই সব করে। আসলে এখানে খাতার রোল বদলানো হয়, সেখানে বড় লোকের খাতার সাথে গরিবের খাতা বদলে দেওয়া হয়। যেসব বড় লোকের ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো না, তারা এভাবেই পরীক্ষায় পাশ করে, আর হাজার হাজার অসহায় গরিব ছেলে মেয়েরা তাদের স্বপ্ন হারায়। এইসব তো অনেকদিন ধরেই হয়ে আসছে, কিন্তু সবাই কি আর অবজেকশন দিতে পারবে? দিলেও এইসব কি শেষ করতে পারবে? আর এইসব কারণেই সেও আদালতে কিছুই প্রমাণিত করতে পারেনি। এরপর তানভীর আসে রঘুবীরের সাথে দেখা করতে। রাঘবীরকে সে বলে, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? রাঘবীর বলে, আপনি রিঙ্কি কুমারীর কেস নিয়ে কাজ করছেন তাই তো? তানভী বলে, হ্যাঁ। রাঘবীর বলে, আজ থেকে সরে যাবেন ওই রিঙ্কির পাশ থেকে, আর আপনি চাইলেই তাকে আটকাতে পারেন, এই কেসটা বাদ দিয়ে দিতে পারেন। তো তানভী বলে, আমি কেন এমনটা করতে যাব? আর আপনিই বা কেন এমন কথা বলছেন? দেখুন, ওর এত টাকা পয়সা নেই, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তো রাঘবীর বলে, দরকার হলে ওর পড়াশোনার খরচ আমরা চালাবো, কিন্তু তাও এই কেস থেকে সরে যান। তানভী তখন জিজ্ঞেস করে, আপনি ওর পিছনে পড়ে আছেন কেন? তখন রাঘবীর জানায়, আসলে আমাকেই পাশ করানো হয়েছে, তাও 63% মার্ক দিয়ে, আর তাও রিঙ্কির মার্কশিটের সাথে আমারটা অদল বদল করা হয়েছে। আর দেখুন, এইটা আমাদের জন্য খুব দরকার ছিল। আসলে এই রাঘবীর হচ্ছে রাজনীতির লোক, সামনে ইলেকশন, এজন্য নাকি তার এই পাশটুকু অনেক দরকার ছিল। তাই রাঘবীর বলে, আর এ কারণেই তারা আমাকে ওই মেয়ের জায়গায় পাশ করিয়েছে, আর তাকে ফেল। তাই আমি বলছি আপনি এর থেকে দূরে চলে যান। তানভী বলে, আপনার কাছে তো টাকা আছে, ওই মেয়েটির কাছে কিছুই নেই, ওর সাথে এমন করবেন না প্লিজ। রাঘবীর বলে, এখন তো আর কিছুই করার নেই, সব কিছু পাবলিশ হয়ে গেছে। কিন্তু তানভী এরপরও তার কথা না শুনলে রাঘবীর তানভীকে নানাভাবে ভয় দেখিয়ে চলে যায়। একটু সময়ের জন্য হলেও তানভী তার কথায় ভয় পায়, কারণ তার হাজবেন্ডকে রাঘবীর ভালো করেই চেনে, আর রাঘবীর এখন খুব বড় নেতা, তাই সে যে কোনো কিছুই করতে পারে। তো রাতের বেলা বসে বসে বেচারি শুধু এটাই ভাবছিল যে তার হাজবেন্ড কি করে ওই খারাপ লোকটাকে চেনে, আর তাদের দয়াতেই কেন সিদ্ধার্থের প্রমোশন হবে। তো এইসব ভাবতে ভাবতেই সেই সময় সিদ্ধার্থ চলে আসে, আর তানভীকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? তানভী জানায়, আমার ঘুম আসছে না। সিদ্ধার্থ বলে, কিন্তু কেন? তুমি ঠিক আছো তো? কি হয়েছে বলো? তানভী বলে, আমি ঠিক আছি। সিদ্ধার্থ বলে, তাহলে কি আমি চলে যাব ঘুমাতে? তানভী কিছু না বললে তারপরও সিদ্ধার্থ এসে তার পাশে বসে। তখন তানভী বলে, সিদ্ধার্থ, তোমার মনে আছে 3 বছর আগে যখন তোমার প্রমোশন হয় তখন তুমি খুব টেনশনে ছিলে, কারণ এই প্রমোশনের জন্য অনেক মানুষ দাবিদার ছিল। তবে যখন তোমার নামটা ঘোষণা করা হয় তখন আমরা সবাই কতটা খুশি ছিলাম। তুমি সেদিন মন্দির বন্ধ পেয়ে পণ্ডিতজিকে বাড়ি নিয়ে এসেছিলে খুশির চোটে। কত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য সেই দিনটা, তাই না? সিদ্ধার্থ বলে, হ্যাঁ তানভী, আমার সব কিছুই মনে আছে, সেদিন অনেক খুশির দিন ছিল। তানভী বলে, কিন্তু তুমি আমাকে কখনোই বলনি যে ওই প্রমোশন তুমি দানবীর সিং এর ঘরের ট্যাপ বদলানোর জন্য পেয়েছিলে। কেন সিদ্ধার্থ, এই কথাটা তুমি কেন জানাওনি আমাকে? একটা প্রমোশনের জন্য তুমি প্লাম্বার হতেও রেডি হয়ে গেলে। আমি কোনো কাজকেই ছোট বলছি না, কিন্তু যখন প্রমোশনের জন্য কাউকে তোষামত করতে হয় তখন সেটাকে ঘুষ দেওয়া বলে। সোনু আমার জান হলে তুমি আমার অহংকার, আর তুমি কি করে আমার অহংকারকে একটা 2 টাকার লোকের সামনে নিলামে তুলে দিলে? তুমি কি করে করলে? সিদ্ধার্থ তখন বলে, কার সাথে দেখা করে এসেছো? তানভী বলে, রঘুবীরের সাথে। রিঙ্কির মার্কশিট এই লোকই বদলেছিল। সিদ্ধার্থ বলে, তুমি এই সবের থেকে দূরে থাকো তানভী, না হলে ঝামেলায় পড়বে।
আমি কথা বলছি ওই রাঘবীরের সাথে। তানভি বলে, এইবার কি ঠিক করবে, বাল্ব নাকি ফ্যান? তারপর সিদ্ধার্থ আর কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ তার তো তানভীর সামনে আর কথা বলার কোনো মুখই নেই। পরের দিন দেখা যায় রিঙ্কি কিছু টাকা নিয়ে তানভীর কাছে আসে। তখন তানভি বলে, এইসব লাগবে না, তোমার পড়াশোনার জন্য একজন স্পন্সর করতে চায়, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে সে তোমার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিবে। রিঙ্কি বলে, কে সে? তানভি জানায়, রাঘবীর সিং। তুমি যদি তোমার কেস তুলে নাও তাহলে সে তোমাকে সাহায্য করবে। রিঙ্কি বলে, কেন? সে কেন সাহায্য করবে? তানভি বলে, কারণ তোমার মার্কশিট রাঘবীরের কারণেই বদলানো হয়েছে। তোমার মার্ক এসেছিল 63%, 30% না। রিঙ্কি বলে, হ্যাঁ হ্যাঁ দিদি, আমি আপনাকে বলেছিলাম না আমার 60%-এর উপরে আসতে পারে, দেখলেন আমি কিন্তু মিথ্যা বলিনি। তানভি তখন বলে, হ্যাঁ, কিন্তু তোমার সিদ্ধান্ত কি এইটা নিয়ে? রিঙ্কি বলে, আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে কি সিদ্ধান্ত নিতেন? তানভি বলে, আমি এই অফার মেনে নিতাম। রিঙ্কি বলে, না দিদি, আপনি মানতেন না, আপনি মিথ্যা বলছেন। তানভি বলে, তুমি আমাকে কতটাই বা জানো? রিঙ্কি বলে, যতটাই জানি তা হচ্ছে অন্যায় অন্যায়ই হয়, আর অন্যায়ের শুধুমাত্র শাস্তিই প্রাপ্য। তানভি বলে, তুমি এই মুহূর্তে ইমোশনাল হয়ে ভাবছো, ভেবেচিন্তে বলো কি করবে। রিঙ্কি তখন বলে, আমি কখনোই ঝুঁকবো না দিদি, এদের সামনে তো কখনো না। তানভি তখন আবারও জিজ্ঞেস করে, তুমি তাহলে ঝুঁকবে না, তাই তো? এর পরিণাম যাই হোক না কেন তুমি থামবে না, তাই বলতে চাচ্ছ? রিঙ্কি বলে, হ্যাঁ দিদি, আমি থামবো না, আর এদের সামনে ঝুঁকবো না। তানভি বলে, তাহলে ঠিক আছে, আমিও ঝুঁকবো না, আর লড়ে যাব। চলো তাহলে এই লড়াইয়ের জন্য রেডি হয়ে যাও। এরপর রিঙ্কি অনেক খুশি হয় তানভীর এই কথায় আর তার সাপোর্টে। এইদিকে আমরা রাঘবীর আর মিস্টার মিশ্রাকে দেখতে পাই। সেখানে মিস্টার মিশ্রাকে রাঘবীর হুমকি দেয় আর বলে, মিসেস শুক্লাকে তুমি হালকাভাবে নিয়ে ভুল করো না, কিন্তু মনে হচ্ছে না সে এত সহজে দমে যাবে, তাই কেসে মন দাও, না হলে আমার মন কখন বদলে যাবে আমি কিন্তু বলতে পারবো না। এরপর সবাই আবারও আসে আদালতে, আর জজ বলে, মিসেস শুক্লা, আপনি বিহার ইউনিভার্সিটির এগেনস্টে রিঙ্কি শুক্লার মার্কশিট বদলানোর একটি গভীর আরোপ এনেছেন, তো এর বিরুদ্ধে আপনার কি প্রমাণ আছে? তানভি বলে, স্যার, আমি ফাইল সাবমিট করেছি। তখন মিস্টার মিশ্রা বলে, এইসব তো হচ্ছে আবর্জনা, আমি আজ এমন প্রমাণ দিব যাতে করে এই কেসের যতটুকু যা শক্তি ছিল তাও উড়ে যাবে। তারপর সেখানে মিস্টার মিশ্রা মাধব নামের একজন লোককে কাঠগড়ায় ডাকে। মিস্টার মিশ্রা মাধবকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি ইউনিভার্সিটিতে কি কাজে আছেন? মাধব বলে, আমি সেখানে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স দেখি। তো মিস্টার মিশ্রা বলে, আচ্ছা, তো পরীক্ষার আগে কি রিঙ্কি আর তার বাবা এসেছিল? মাধব বলে, হ্যাঁ, আসলে পরীক্ষা দিতে হলে অ্যাটেন্ডেন্স 75% থাকতে হয়। তো মিশ্রা জিজ্ঞেস করে, তো রিঙ্কির কত পার্সেন্ট ছিল? সে জানায় 63%। তো মিশ্রা তাকে আবারও জিজ্ঞেস করে, তারপর আপনি কি করলেন? তো মাধব বলে, তারা আসলে আমাকে 4000 টাকা দিয়েছিল রিঙ্কির অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য, তাই আমি সেটা বাড়িয়ে দেই। তারপর মিস্টার মিশ্রা রিঙ্কি আর তার বাবাকে বেঈমান বলে, মিথ্যাবাদী বলে। তারা এখানে এই কেস খুলেছে টাকার লোভে ইউনিভার্সিটির সম্মান হানি করতে, এই সব কথাবার্তা বলে। তখন তানভিও একদম ভেঙে পড়ে। তো আদালতের বাইরে এসে তানভি রিঙ্কির উপর খুব রাগারাগি করে যে কেন সে এই কথা তাকে আগে বলল না। এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল, আগে বলে দিলে তো সে এটার সমাধান বের করতে পারত। রিঙ্কি বলে, আমি লুকিয়ে রাখিনি দিদি, শুধুমাত্র বলতে ভুলে গিয়েছিলাম। তারপর তানভি বলে, আর কিছু লুকিয়ে রাখনি তো? রিঙ্কি জানায়, না দিদি, আর কিছুই লুকায়নি। এরপর তানভি বলে, এই কেসের সব জট একজনই খুলতে পারবে, আর কোনো উপায় নেই। তারপর আবারও কেস লড়া শুরু হয়। সেখানে তানভি বলে, জজ সাহেব, আমার ক্লায়েন্ট মেনে নিচ্ছে সে আর তার বাবা ঘুষ দিয়েছে উপস্থিতি বানানোর জন্য। মিস্টার মিশ্রা বলে, যাই হোক, আপনি যে স্বীকার করেছেন এটাই অনেক, আর মেনে নিয়েছেন যে এই কেস একটা বেকার সময় নষ্ট করা, এছাড়া আর কিছুই না। তানভি বলে, না না মিশ্রাজি, বরং আপনি আমার সুবিধা করেছেন এই ঘুষের কথা বলে। মিস্টার মিশ্রা বলে, মানে কি বলতে চাচ্ছেন আপনি? তখন তানভি জজকে বলে, আচ্ছা স্যার, একবার ভেবে দেখুন, যদি সামান্য কিছু টাকার জন্য উপস্থিতি বাড়ানো যায় তাহলে সমাজে যারা নামি দামি মানুষ আছে তাদের জন্য কি কি করা যেতে পারে? মিস্টার মিশ্রা তখন বলে, আরে আপনি তো আবারও কেসকে সেই ঘুরে ফিরে এক জায়গায় নিয়ে আসছেন। তানভি বলে, না মিশ্রাজি,
আমি আপনার কথাকেই শুধু একটু খোলাসা করে আলোচনা করছি। আর আপনার এই দলিল থেকে কখনোই এটা প্রমাণিত হয় না যে ইউনিভার্সিটি থেকে পেপার চুরি হয় না। প্রথমে এটা তদন্ত করা হোক যে কাকে রিঙ্কির এই পেপার দেওয়া হয়েছে। মিশ্রা বলে, আরে তদন্তের তো এখানে কোনো কারণই নেই, তাহলে কেন তদন্ত হবে? তানভি বলে, না মিশ্রাজি, তদন্তর এখানে অনেক দরকার আছে, আর এর কারণও আছে। এখানে আসলে পরিষ্কার দেখা যাচ্ছে এই সবের পেছনে বড় কারো হাত আছে, আর ইউনিভার্সিটিতে এইরকম তারাই করছে। হতে পারে রিঙ্কি ছাড়াও অন্য অনেক স্টুডেন্টদের সাথে এরকম হচ্ছে, কিন্তু তারা রিঙ্কির মতো ব্যাপারটাকে কোর্ট পর্যন্ত আনছে না। আর তারা আনছে না বলেই আমরা ধরে নিচ্ছি এই কাহিনী শুধুমাত্র রিঙ্কির সাথেই হয়েছে। তানভি আরও বলে, না জানি কতবার প্রভাবশালী নেতার লোকেরা এইভাবে অসহায় গরিবদের কষ্ট করে পাওয়া মার্ককে বদলে দিয়েছে, তাই এই বিষয়টির সঠিক তদন্ত হওয়াটা খুব প্রয়োজন। মিস্টার মিশ্রা বলে, আপনি এমন করে বলছেন যেন আপনি জানেন এইসব কে করছে। তাহলে আমাদেরকে বলে দিন কাকে আপনি দোষী মনে করছেন, তাহলেই তো সবলাটা চুকে গেল। যদি আপনি না বলেন তাহলে এই কেস জজ সাহেব এখানেই ডিসমিস করে দিবেন। এরপর তানভি বলে, রাঘবীর সিং। এই কথা বলার সাথে সাথে সবাই শকড হয়ে যায়, কারণ রাঘবীর তো খুব বড় একজন নেতা, তার উপর তার সমাজে ভালো একটা ইমপ্রেশন আছে। সে এই কাজ করতে পারে এটা কেউ বিশ্বাসই করতে চায় না, তাই এই নিয়ে চারদিকে হইচই পড়ে যায়। সবাই নিউজ করতে থাকে তানভীর এই কথাটাকে কেন্দ্র করে, আর কিছু পাবলিক তো এই কথা শুনেই রাঘবীরের বিরুদ্ধেই চলে যায়। তারপর কোর্টে ডাকা হয় রাঘবীরকে। জজ সাহেব বলে, আপনি যে কোর্টে আসবেন আমি সত্যিই ভাবিনি, তবে ভালো লাগলো। রাঘবীর বলে, আপনি আমাকে ইনভাইট করেছেন, আর আমি না এসে কি করে থাকবো বলুন তো? সেজন্যই সব কাজ ফেলে চলে আসলাম। তো যাই হোক, এরপর শুরু হয় লড়াই। আর প্রথমে তানভি প্রশ্ন করে, রাঘবীরজি, আপনি আমাকে কিছুদিন আগে স্কুলে ডেকেছিলেন তাই তো? রাঘবীর বলে, হ্যাঁ ডেকেছিলাম। তানভি বলে, আমাকে ডেকে আপনি অফার করেন রিঙ্কির পড়াশোনার দায়িত্ব নেবেন কি, তাই না? রাঘবীর বলে, হ্যাঁ। তানভি তখন আরো বলে, এখন আপনি কি বলবেন যে কেন আপনি তার দায়িত্ব নিতে চান? হঠাৎ করে রিঙ্কির পড়াশোনার দায়িত্ব আপনি নিতে যাবেন কেন? রাঘবীর তখন বলে, এই প্রশ্নেই তো এর উত্তর আছে। আমি এর আগেও রিঙ্কির মতো অনেক মেয়ের দায়িত্ব নিয়েছি, তাহলে এখানে শুধুমাত্র রিঙ্কির কথা কেনই বা আসছে? আমার মনে হচ্ছে আপনাকে আমার বিরোধী দলের কেউ হায়ার করেছে যেন ইলেকশনের আগে আমার নাম খারাপ হয়, আর আপনি হয়তো সেটাই করছেন। তখন মিস্টার মিশ্রা বলে, এইসব এখানে কি নাটক হচ্ছে? মিসেস শুক্লার কাছে তো এই সব কিছুর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, তাহলে কিসের উপর ভিত্তি করে সে এইসব বলছে? তানভি বলে, প্রমাণ চলে আসবে, কিন্তু তার জন্য আমার কিছু সময় চাই। কিছুটা সময় পেলেই আমি সব কিছু জোগাড় করে ফেলবো। তখন সেখানে রাঘবীর বলে, জজ সাহেব, ওনাকে সময় দিয়ে দিন, যতদিন চায় দিয়ে দিন, কোনো সমস্যা নেই, কারণ আমি জানি আমি এই সব করিনি, আর আমি সব সত্যি কথা বলছি। এরপর জজ তানভিকে 1 সপ্তাহ সময় দেয়। তো এরপর চলে যাওয়ার সময়ও তানভিকে হুমকি দিয়ে যায় রাঘবীর। তানভি বলে, কি করবেন আপনি? আমাদেরকে মেরে ফেলবেন? রাঘবীর এই সব কথাকে ইগনোর করে চলে যায় সেখান থেকে। তারপর দেখা যায় সিদ্ধার্থের বিরুদ্ধে মিথ্যা কমপ্লেইন করা হয়, আর তাকে তার জব থেকে সাসপেন্ড করা হয়। আর তাকে এটাও বলা হয় সে যদি 1 সপ্তাহের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে না পারে তাহলে তাকে 2 বছরের জেলও খাটতে হতে পারে। এই সব শুনে সিদ্ধার্থ একদমই চুপ হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তানভিকে সে এই ব্যাপারে কিছুই বলে না। তো পরের দিন সকালবেলা তারা যখন খাওয়া দাওয়া করছিল তখন তানভি খেয়াল করে তার হাজবেন্ডের অফিসে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো নেই। তাই সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? তো সিদ্ধার্থ বলে, আমি আসলে কিছুদিনের ছুটি নিয়েছি, তাই এই কয়দিন আমি সোনুকে দেখে নিব, তোমার চিন্তা করতে হবে না। তো এর পরের দিনই হঠাৎ করে একটা নোটিশ আসে যে তানভিদের ঘরটা ভেঙে দিতে হবে। তাই সিদ্ধার্থ তাড়াতাড়ি তানভিকে কল করে। তানভিও এই কথা শুনে দ্রুত সেখানে আসতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এরা তানভিকে দেখা মাত্রই তাদের 2 তলার সম্পূর্ণটাই ভেঙে ফেলে। আর এভাবে চোখের সামনে নিজেদের বাড়ি ভেঙে যাওয়া দেখে তানভি অনেক কষ্ট পায়। সে তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এদিকে
টিভিতে তাদের ওই খবরটাই দেখানো হচ্ছিল আর রাঘবীর সেটাই দেখতে থাকে মনোযোগ দিয়ে। তো এরপর রাতের বেলা যখন তানভি অসহায়ের মতো বসে থাকে তখন সেখানে তার বাবা আসে আর বলে, চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, তবে আমাকে একটা ওয়াদা কর, তুই আর কখনোই এইসব রাজনীতির বিষয়ে যাবি না। সিদ্ধার্থ বলে, বাবা, তানভি যা করছে তা ঠিকই করছে, প্লিজ আপনি তাকে ভয় দেখাবেন না। তানভীর বাবা বলে, চুপ থাকো তুমি, তুমি তাকে না বুঝিয়ে উল্টো তাকে আশকারা দিচ্ছ। তোমার নিজের দিকে খেয়াল করো, নিজের তো জবের উপর বিপদ এসে পড়েছে, আমি জানি, আমাকে সব কিছু বলেছে তারা। এই কথা শুনে তো তানভিও অনেক শকড হয়। তো একটু পরই দেখা যায় সিদ্ধার্থের কাছে সাহায়ের কল আসে আর ইনি হয়তো সিদ্ধার্থের বস। তাই সে সিদ্ধার্থকে বলে, কি কিছু ভাবলে সিদ্ধার্থ তুমি এই ব্যাপারে? সিদ্ধার্থ বলে, হ্যাঁ স্যার, এই ব্যাপারে আমি অনেক ভেবেছি আর আমার মনে হয় তানভি যা করছে তা একদম ঠিক করছে আর আমিও এখন তার পাশে আছি, এজন্য যাই হয়ে যাক না কেন আমি তার পাশ থেকে সরব না। সাহায় বলে, সিদ্ধার্থ সবকিছু ঠিক আছে তো? এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি বলছো তানভি ঠিক করছে? সিদ্ধার্থ বলে, হ্যাঁ স্যার, এত কিছু হওয়ার পরই তো আমি সবকিছু বুঝতে পারছি আর বুঝতে পারছি তানভীর ভেতরে কতটা সাহস আছে। সে যে সাহস দেখিয়েছে তা হয়তো আমিও পারতাম না। আমি জীবনে তানভীকে অনেকবার হতাশ করেছি, আর পারবো না স্যার, তাই আপনার যা অ্যাকশন নেয়ার আছে নিয়ে নিন, আমি সব সময় তানভীর পাশে আছি। তো এই কথা তানভি দূর থেকে শুনে অনেক খুশি হয় আর সে বুঝতে পারে যে তার হাজবেন্ড সত্যিই তাকে খুব ভালোবাসে। রাতে দেখা যায় সিদ্ধার্থ ভাঙা জিনিসপত্রগুলো সরিয়ে রাখছিল, তার ছেলের আঘাত লাগতে পারে সেই জন্য। তখনই তানভি এসে তাকে হেল্প করতে থাকে। এরপর সে বলে, সিদ্ধার্থ ধন্যবাদ আমাকে এতটা ভরসা করে সাপোর্ট করার জন্য। সিদ্ধার্থ বলে, ধন্যবাদ তো আমার বলা উচিত, কারণ তুমি আমার হেল্প করছো যে। তারপর সিদ্ধার্থ বলে, আমি তোমাকে বলেছিলাম না একবার এই ছাদটা পড়বে, দেখো ঠিকই পড়ে গেল তো। তানভি বলে, হ্যাঁ সত্যি, তোমার মুখে যা আসে তাই সত্যি হয়ে যায়। সিদ্ধার্থ বলে, তাই নাকি? তাহলে আজ আর একটা সত্যি কথা বলছি, দেখে নিও তুমি এই কেসটা জিতবে। তানভি বলে, তোমার সত্যিই মনে হয় আমি পারবো? সিদ্ধার্থ বলে, হ্যাঁ সত্যিই পারবে। পরের দিন সকালে দেখা যায় কোর্টে আসে তানভি, তবে সে একটা গভীর ভাবনাতে ছিল। তখন তাকে সাংবাদিকরা ঘিরে ধরে আর এখানে তাকে সবাই পাটনা শুক্লা বলেই ডাকে। সাংবাদিকরা তাকে অনৈতিকভাবে বাড়ি তোলার ব্যাপারে জিজ্ঞেস করে, যে নিজে আইন মানে না তার মুখ থেকে আইনের ভাষা বের হওয়া বেমানান। তানভি তখন বলে, আপনারা সবাই যে কার হয়ে কি বলছেন আমি সব বুঝতে পারছি, আর হ্যাঁ এইসব শুনে আমি পিছিয়ে যাব তা ভেবে থাকলেও খুব বড় ভুল হবে। এদিকে একজন সাংবাদিক যখন এই নিয়ে রাঘবীরকে প্রশ্ন করে তখন সে রেগে যায় আর বলে, তোদের হাতে মাইক ধরিয়ে দিয়েছে আর এজন্য তো মনে হচ্ছে তোরা নেতা বনে গিয়েছিস। অন্যদিকে আমরা তানভিকে মিস্টার শ্রীবাস্তবের কাছে আসতে দেখি। আজ তার মেয়ের বিয়ে, তো সেখানে গিয়ে আবারও একই সাহায্য চায় তানভি, কিন্তু শ্রীবাস্তব তাকে কোনো মতেই হেল্প করতে চায় না। তখন সেখানে তার মেয়ে আসে আর বলে, আপনি তো সেই উকিল তাই না, যে ওই স্টুডেন্টের হয়ে কেস লড়ছে? আমি দেখেছি আপনাকে টিভিতে। বাবা তুমি বলনি তো উনি আসবেন? তখন তানভি বলে, তোমাকে খুব সুন্দর লাগছে এই লেহেঙ্গাতে। তো মেয়েটা তখন খুব খুশি হয় আর বলে, হ্যাঁ তাই তো, আমি যখন দেখি এত দাম আমি তো কিনতেই চাইনি, কিন্তু বাবা বলেন আমার পুতুল মেয়ের বিয়ে বলে কথা, তাই এটা সেই আমাকে কিনে দিয়েছে। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। শ্রীবাস্তব তখন তানভিকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে কিচ্ছু না বলার জন্য, আমি সত্যিই আমার মেয়ের কাছে একদম ছোট হয়ে যেতাম। তানভি বলে, আমি বুঝতে পারছি মিস্টার শ্রীবাস্তব, আমিও আমার বাবার রাজকন্যা, যদি কেউ ওনার দিকে এতটুকু আঙুল তোলার চেষ্টা করে তাহলে আমার সহ্য হয় না। আসলে এখানে তারা কি নিয়ে কথা বলছে তা আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, এরপর তানভি বলে, খুব ভালো মেয়ে আসনা, তাকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশনস দিবেন। তো যখন সেখান থেকে তানভি চলে যাবে তখনই সেখানে মিস্টার শ্রীবাস্তব সবিতার নাম নেয়, অর্থাৎ এখন আরো একটা জট খোলার সময়। পরের দিন সবিতাকে কাঠগড়ায় ডাকা হয়
তানভি সাবিতাকে জিজ্ঞেস করে, মিসেস সাবিতা, আপনি কি আদালতকে বলতে পারবেন যে আপনার কাজ কি, অর্থাৎ আপনি কি কি কাজ করেন আর কি। তারপর সাবিতা বলে সে এক্সামিনারের কাজে আছে আর সে স্ট্রং রুমে বসে বিশেষ করে। তানভি তখন বলে সেটা আবার কি? সাবিতা বলে যেখানে মার্কশিটের সাথে রোল নাম্বার ম্যাচ করা হয়, অর্থাৎ এইসব চেক করা হয় আর কি। আর সেখানে 13 জন থাকে, তার বাইরে কেউ আসতে পারবে না। সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে চারদিকে। তানভি বলে তারপর সেখানে কি হয়? সাবিতা বলে তারপর রোল নাম্বার এই সব কিছু চেক করে পাঠানো হয় ফাইনাল চেকিং এর জন্য মিস্টার শ্রীবাস্তবের কাছে। তানভি বলে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এটা কি সম্ভব যে একজন স্টুডেন্টের রোল নাম্বারের এদিক সেদিক হতে পারে? আজ সত্যের সাথে থাকবেন দয়া করে, তাহলে বাকি জীবনটা বেঁচে যাবে, শান্তিতে থাকতে পারবেন। সাবিতা বলে এটা করা তো কঠিন, কিন্তু হতে পারে অসম্ভব কিছু না, কারণ চারদিক তো সিসি ক্যামেরাতে ফুল কভার থাকে না। তানভি বলে তার মানে যদি ম্যানেজমেন্ট চায় তাহলে এটা সম্ভব যে টাকার বিনিময়ে কোনো স্টুডেন্টের রেজাল্ট বদলে দিতে পারে। সাবিতা বলে হ্যাঁ। তানভি বলে এখন একটা কথা জিজ্ঞেস করছি, খুব ভেবেচিন্তে বলবেন, কারণ এটা একজন মেয়ের ভবিষ্যতের ব্যাপার। রিঙ্কির রোল নাম্বার কি বদলানো হয়েছিল? সাবিতা বলে হ্যাঁ, বদলানো হয়েছিল। এই কথা শোনা মাত্রই তানভি আর রিঙ্কির মুখে এক টুকরো হাসি চলে আসে, নিরাশার মধ্যেও আলো ফিরতে থাকে। তারপর তানভি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এত কনফিডেন্সের সাথে আপনি কিভাবে বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? সাবিতা তখন বলে হ্যাঁ, কারণ আমি শ্রীবাস্তবজির পাশেই বসি আর আমি দেখেছি যে শ্রীবাস্তবজি রিঙ্কির মার্কশিট বদলে দিয়েছেন। তারপর তানভি আর কোনো প্রশ্নই করে না আর জাজকে বলে এই ছিল আমার বক্তব্য, আর কিচ্ছু বলার নেই স্যার। তারপর মিস্টার মিশ্রার গলা শুকিয়ে যায় আর সে পানি খেতে থাকে। জজ বলে মিশ্রাজি, মনে হচ্ছে আপনার গলাটা আজ একটু বেশি শুকিয়ে গিয়েছে। তারপর মিস্টার মিশ্রা আসে সাবিতাকে প্রশ্ন করতে। সে বলে আপনি কি করেন আর কোথায় থাকেন, কি দেখেছেন সেই সব আপনি ইতিমধ্যেই বলেছেন। আমি আপনাকে খুব সাধারণ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি কেন এখানে এসেছেন? সাবিতা বলে মানে? মিস্টার মিশ্রা বলে কেন, কথা বুঝতে পারেননি? আপনি এখন কেন কোর্টে আসলেন? এই ঘটনার তো 4 মাস হয়ে গিয়েছে আর আজ কেসও অনেকদিন ধরেই চলছে। আপনি এতদিন আসেননি, হঠাৎ আজকে কেন এসে দাঁড়িয়ে এত প্রমাণ দিতে থাকলেন? কারণ আপনি আজ থেকে 9 বছর আগে মিস্টার শ্রীবাস্তবের উপর মলেস্টেশনের অভিযোগ করেন, কিন্তু ইউনিভার্সিটি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, তাই তো? সাবিতা বলে হ্যাঁ। তারপর মিস্টার মিশ্রা বলে আর আজ আপনি সেই সুযোগ পাওয়াতে আপনার পুরনো বদলা নিতে মিসেস শুক্লার কথা এখানে মিথ্যা বলছেন। তখন তানভি অবজেকশন জানায়। জজ তখন মিস্টার মিশ্রাকে বলে ফ্যাক্ট নিয়ে কথা বলতে, এসব নিয়ে কিছুই না বলতে। তারপর মিশ্রা বলে আচ্ছা বলছি, তাহলে আমাকে বলুন যেদিন এইসব অদল বদল হয় সেদিন কি তারিখ ছিল? সাবিতা বলে 29 জুলাই। মিস্টার মিশ্রা বলে আপনি শিওর? সাবিতা বলে হ্যাঁ, আমি নিশ্চিত, আমার স্পষ্ট মনে আছে। তখন মিস্টার মিশ্রা বলে তো আপনার মতে আপনি মিস্টার শ্রীবাস্তবকে রোল নম্বর বদলাতে দেখেছেন, তাই তো? সাবিতা বলে হ্যাঁ, আমি তো বলেছি আমি ওনার পাশের সিটেই বসেছিলাম। তখন মিস্টার মিশ্রা বলে এটা আপনি একদম মিথ্যা বলছেন, কারণ আপনি যে 29 তারিখের কথা বলছেন সেদিন আপনি হসপিটালে ছিলেন, কারণ আপনার মেয়ের ডেলিভারি ছিল। আর এই হচ্ছে হসপিটালের রিপোর্ট। আসলে এই কেস হচ্ছে একটা বদলা নেওয়ার কেস। মিসেস শুক্লাজির বদলা রাঘবীরের প্রতি আর সাবিতার বদলা মিস্টার শ্রীবাস্তবের প্রতি, কিন্তু আদালত বদলা নয় বরং ন্যায় বিচার আশা করে। তাই আমি চাই এই বিষয়ে কঠিন শাস্তি হোক আর মিসেস শুক্লার উপর আইন প্রয়োগ করা হোক। তারপর জজ বলে আগামী শুক্রবার এর সিদ্ধান্ত জানানো হবে। এদিকে বাইরে এসে দেখা যায় এই সাবিতাও আসলে মিস্টার মিশ্রারই লোক। তখন তানভি বলে ও আচ্ছা, বিক্রি হয়ে গিয়েছে। তখন সাংবাদিক এসে বলে এখন আপনি কি করবেন, সব তো প্রায় শেষ। তানভি বলে আমরা লড়ব, দরকার হলে আমরা হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্টেও যাব, কিন্তু হার মানব না। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই তানভিদের বাসার লাইট চলে গিয়েছে। সিদ্ধার্থের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়াতে সে বিল দিতে পারেনি। তানভি বলে তুমি চিন্তা করো না, আমার কার্ডে কিছু টাকা আছে, আমি দিয়ে দিব। তখনই সোনু এসে বলে মা আমি নিঃশ্বাস নিতে পারছি না। তখনই তাকে তাড়াতাড়ি হসপিটালে আনা হয় আর তানভীর বাবা সব বিল পে করে। এদিকে নিউজে রাঘু যা ইচ্ছা তাই বলছে। রিঙ্কিও তাকে কল করে বলে দিদি তুমি নিউজ দেখেছো? তানভি বলে হ্যাঁ। তুমি চিন্তা করো না, আমরা লড়বো আর জিতবো, কারণ আমরা সত্যের পথে আছি। তখন তার বাবা বলে তুমি এসবের মধ্যে আর থাকবে না তানভি, এই কেস তুমি তুলে নিবে। তানভি বলে কেন, আমি কি ভুল করেছি? এখানে একটা মেয়ের জীবনের প্রশ্ন, আমি এটা তুলে নিতে পারবো না। এরপর তার বাবা বলে তুমি এসব করবে না, আমি মানা করছি, আর তুমি তো উকিলই না। তানভি বলে আমি উকিল বাবা। তখন মিস্টার শর্মা এখানে একটা বড় রহস্য উন্মোচন করে দেয়।
যার মাধ্যমে সম্পূর্ণভাবে তানভীর জীবন ওলটপালট হয়ে যায়। তার বাবা তাকে বলে, তুমি তো গ্র্যাজুয়েটও পাশ করেছিলে না, তুমি ফেল করেছিলে। আসলে তোমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল উকিল হওয়ার, কিন্তু তুমি পড়াশোনায় অনেক দুর্বল ছিলে, তাই আমি আমার এক বন্ধুর সাথে কথা বলে তোমাকে পাশ করাই। তানভী বলে, ও তাহলে ঠিক সেই রকম ভাবে যেমনটা রাঘবীর রিঙ্কির সাথে করেছে। মিস্টার শর্মা তখন তার মেয়েকে সরি বলে। এখন তো তানভী পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে। সে বুঝতে পারে না সে এখন কি করবে, কারণ সে নিজেই তো ওই মিথ্যার শিকার। এখন সে কি করে লড়বে এই লড়াই, কি করে রিঙ্কিকে ইনসাফ এনে দিবে। খুব চিন্তায় পড়ে যায় সে। তারপর তানভী জিজ্ঞেস করে তার নাম কি, যার সাথে আমার রেজাল্ট অদল বদল করা হয়েছিল। শর্মা জানায় আনসারি। তখন সে চলে যায় আনসারির সাথে কথা বলতে, যে মোটর বাইক ঠিক করার কাজ করছে। তানভী বলে, আপনি 14 বছর আগে এক্সাম দিয়েছিলেন, তখন আপনাকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল তাই না? আপনি তার জন্য কমপ্লেন কেন করলেন না? আনসারি বলে, করেছিলাম, কিন্তু কিছুই হয়নি। তবে আপনি হঠাৎ এখানে কেন? তানভী বলে, আপনি রিঙ্কির কেসের ব্যাপারে জানেন? আনসারি বলে, হ্যাঁ, কিন্তু আমি জানি সেও বিচার পাবে না। তানভী বলে, যদি সে বিচার পায় তাহলে আপনি খুশি হবেন? আনসারি জানায়, হ্যাঁ, আমি মনে করব আমি নিজেও জিতেছি। তখন তানভী বলে, ঠিক আছে, তাহলে কাল কোর্টে চলে আসবেন, হতে পারে আপনার জন্য রিঙ্কি সঠিক বিচার পাবে। পরের দিন কোর্টে তারা সবাই আসে। তখন জজ তানভীকে বলার জন্য বলে। সে তার কাছে 10 মিনিট চেয়ে নেয় আর বলে, এই 10 মিনিটের মধ্যে সে প্রমাণ করে দিবে রিঙ্কি ভুল না। আজ থেকে প্রায় 14 বছর আগে এইরকমই একটা মার্কশিট বদলানো হয়। আজ এখানে সেই ভিকটিমও আছে আর দোষীও আছে। তারপর কাঠগড়ায় আনসারিকে ডাকা হয়। সে তাকে জিজ্ঞেস করে, আপনি যেই পরীক্ষা দিয়েছিলেন সেখানে কত মার্ক দেওয়া হয় আপনাকে? আনসারি বলে, 31%। তবে আমি আশা করেছিলাম 50 থেকে 55% পাবো। তখন তানভী তাকে মার্কশিট দিয়ে বলে, এই হচ্ছে আপনার মার্কশিট, আর সেটা জজকেও দেওয়া হয়। তখন মিস্টার মিশ্রা বলে, তো এই মার্কশিটের সুবিধা যে নিয়েছে সে কোথায়? তো তখন তানভী নিজেই বলে, কাঠগড়ায় এখন মিসেস তানভী শুক্লাকে আসার জন্য বলা হলো। সবাই তো শকড, কি বলছে সেই সব? তানভী তখন তার উকিলের ড্রেস খুলে কাঠগড়ায় দাঁড়ায়। সে বলতে থাকে, আমি বাবার একমাত্র রাজকন্যা ছিলাম, তাই আমার খুশির জন্য সে অন্য কারো জীবনের খুশি কেড়ে নিয়ে এসেছিল। এরপর সে তার বাবাকে বলে, বাবা, তুমি যদি সেদিন এরকম কিছু না করতে তাহলে আনসারি আজ আমার জায়গায় থাকতো, সেও হয়তো কারো জন্য ফাইট করত। এরপর সে জজ সাহেবকে বলে, জজ সাহেব, যে ঘটনা আমার সাথে আনসারির সাথে 14 বছর আগে হয়েছে সেই একই ঘটনা আবারও হতে যাচ্ছে, তাই দয়া করে এটাকে এখানেই থামিয়ে দিন, আর কোনো আনসারির জীবন যেন কোনো তানভীর জন্য খারাপ না হয়। তখন মিস্টার মিশ্রা বলে, তাহলে তো হয়েই গেল, আপনি যখন উকিল না তাহলে আর কিসের কেস? তখন জজ তাকে ধমক দিয়ে বসায় আর তার সিদ্ধান্ত জানায়। সে বলে, আমি আদেশ দিচ্ছি রিঙ্কি আর রাঘবীর সিং এর পেপার আবারও দেখা হোক, আর সেটাও সব গণ্যমান্য ব্যক্তিদের সামনে। আর এরকম আর কোনো কেস থাকলে সেটাও রিওপেন করা হোক, যাতে করে আর কোনো মেধাবী ছাত্রছাত্রী এইসবের শিকার না হয়। অর্থাৎ তানভী আর রিঙ্কিরাই এই কেসটা শেষমেশ জিতে যায়। তখন মিশ্রাও তাকে শুভেচ্ছা জানায় আর বলে, আপনি খুব ভালো ফাইটার। এরপর তানভী বাইরে আসলে তার বাবা তাকে বলে, আমি আজ সত্যিই তোর জন্য গর্বিত। এরপর তানভীকে জজও বলে, আমি অপেক্ষা করব তোমার লাড্ডুর জন্য। তানভী বলে, কোনো ব্যাপার না স্যার, আমি আবারও পরীক্ষা দিব আর পাশ করেই এখানে ফিরে আসব। জজ বলে, অপেক্ষায় রইলাম। তো এরপর দেখা যায় তানভীকে সিদ্ধার্থ নিতে আসে। এরপর দেখা যায় টিভি নিউজ আর চারিদিকে তানভীর সুনামে সবাই পঞ্চমুখ। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সোনুকে তার স্কুল বাসে দেখতে পাই। তখন সোনুকে তার ফ্রেন্ড বলে, সোনু, তোদের বাড়ি ভাঙা কেন? সোনু বলে, কারণ আমার মা খুব ব্রেভ। এরপর দেখা যায় স্কুটিতে করে আজ আবারও তার ছেলের পেছনে পেছনে আসছে সে। আর এরই সাথে এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।